সো লাস্ট দিন আমরা দেখেছি ড্যাম্পড হারমোনিক অসিলেশন। আজকে আমরা দেখব যে ফোর্স হারমোনিক অসিলেশনটা কি, ওটার ডেরিভেশনটা আজকে দেখব। ঠিক আছে, একটু পয়েন্টারটা ইয়ে করে নিই। সো ড্যাম্পড হারমোনিক মোশন যে আমরা দেখলাম, তোমরা একটু দেখেছো? আজকে কিন্তু ওইটা কাজে লাগবে, ওইটার যে ইকুয়েশনটা ছিল, অর্থাৎ ওখানে যে তোমার আন্ডার ড্যাম্পড কন্ডিশনের জন্য তোমার সিম্পল হারমোনিক মোশনেই মুভ করছিল, অর্থাৎ সাইনোসয়েডাল ওয়েভ ছিল এবং তার অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ করছিল। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে, ওই ইকুয়েশনটাকে আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, আশা করি তোমরা দেখেছো। আচ্ছা, তাহলে আমাদের যখন ফ্রি ভাইব্রেশন হয় তখন কি হয়? ফ্রি ভাইব্রেশন যখন হয় তখন কোনো ফ্রিকশন আমরা কনসিডার করি না, হ্যাঁ, এবং এক্সটার্নাল যে ফোর্স কোনো ইনিশিয়াল বডির উপর, সেটাও থাকে না। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ছবিটা দেওয়া আছে যে একটা বাচ্চাকে একবার দোল দিয়ে ছেড়ে দিলে, হ্যাঁ, যদি কোনো এক্সটার্নাল কোনো বাইরে কোনো ফোর্স না থাকে, অর্থাৎ বাতাসের বাধা না থাকে, সে আসলে দুলতেই থাকবে। সেই ভাইব্রেশনটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। কিন্তু রিয়েল লাইফে আমরা কি এই ফ্রি ভাইব্রেশন দেখতে পারি না, তাই না? এখানে মানে বাচ্চাটার বাতাসের বাধার জন্য সেটা আস্তে আস্তে অসিলেশন যেটা, সেটা অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ করতে থাকে এবং একসময় থেমে যায়। এখন এই ফোর্স অসিলেশন কি করে? এই যে ড্যাম্পড অসিলেটরি মোশনের ক্ষেত্রে যে কোনো বডির, সেটার যে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন সেটা ডিক্রিজ করছে উইথ টাইম। এটা কিসের জন্য করছে? ওই যে বাতাসের বাধার জন্য কিছু এনার্জি লস হচ্ছে, তাই না? সো এনার্জিকে ওভারকাম করার জন্য, ওই রেজিস্টিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করার জন্য যে এনার্জিটা লস হচ্ছে, এই এনার্জিটা যদি আবার তাকে এক্সটার্নালি দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কি করবে? সে আবার ওই তোমার সর্বোচ্চ বিস্তারেই দুলতে থাকবে। সো ওই যে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করি, তখন যে অসিলেশনটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফোর্স অসিলেশন। ঠিক আছে, সো এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে যে একটা নির্দিষ্ট সময় পর পর এই যে পালস দেওয়া হচ্ছে, অর্থাৎ ফোর্স দেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর। অর্থাৎ এই যে বাচ্চাটা দুলছে, সে যখন অ্যামপ্লিটিউডটা একটু কমে আসবে, তখন যদি তুমি আরেকবার তুমি ধাক্কা দাও, তাহলে সে আবার কিছুক্ষণ ওই বিস্তারে কাঁপতে থাকবে, হ্যাঁ, তাই না? দুলতে থাকবে। আবার নির্দিষ্ট সময় পর যদি আরেকবার দোল দাও, তাহলেও সে দুলতে থাকবে, থেমে যাবে না। ঠিক আছে, তো ফোর্স অসিলেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই এক্সটার্নালি এরকম করে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, যাতে তোমার অসিলেশনটা কন্টিনিউ হয়। ড্যাম্পের ক্ষেত্রে যেটা হয় যে এক সময় থেমে যায়, কারণ এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হয় না। আর এখানে যেহেতু এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, তাহলে এটা থামবে না, এটা কি হবে? আগের মতোই দুলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, ততক্ষণ পর্যন্ত সে আগের মতো দুলতে থাকবে। ঠিক আছে, এই ধরনের ভাইব্রেশন বা অসিলেশনকে বলা হচ্ছে তোমার ফোর্স অসিলেশন। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? একটা অ্যাডিশনাল টার্ম আসবে। সো আগের যে ইকুয়েশনটা ছিল, সেটা হচ্ছে একটা অ্যাডিশনাল টার্ম বেশি আসবে। তার আগে একটু আমি দেখাই যে এই ফ্রি অসিলেশন এবং ফোর্স অসিলেশনের মধ্যে পার্থক্য কি। অলরেডি আমি বলেই দিয়েছি যে এখানে কি হচ্ছে, একবার দোল দিয়ে যেহেতু থেমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে বডিটা যে অসিলেট করছে, সেটা তার নিজস্ব ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করছে। ফোর্স অসিলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, সে বডিটা কি করছে, যে তুমি যে ফোর্স অসিলেশনটা দিচ্ছ, হ্যাঁ, যে ফোর্সটা দিচ্ছ, সেই ফোর্সের ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করতে থাকবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা ফ্রি অসিলেশনের ক্ষেত্রে দে অকার ডিউ টু দ্য ইলাস্টিক ফোর্স অ্যান্ড ইনার্শিয়া অফ দ্য সিস্টেম। আর এখানে কি কিসের উপর ডিপেন্ড করছে? ওই যে পিরিয়ডিক যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। এখানে কি ফ্রি অসিলেশন আমরা প্রথম যেটা দেখেছি, সিম্পল হারমোনিক মোশনের প্রথম যে কেস দেখেছি, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, মানে তুমি ওই যে ইনার্শিয়ার জন্য সে পেন্ডুলামি যদি চিন্তা করো, তাহলে একটা পাশে টেনে যদি ছেড়ে দাও, সে ইকুইলিব্রিয়াম হয়ে বিকজ অফ ইনার্শিয়া অফ মোশন সে কি করছে, আবার কিছু দূর যাচ্ছে অপোজিট পাশে গিয়ে, ওখান থেকে যখন ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, আবার সে চলে আসছে, ব্যাক করছে, ইকুইলিব্রিয়াম হয়ে আবার এই প্রান্তে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে শুধুমাত্র তোমার কি কাজ করছে, ওই রিস্টোরিং ফোর্স যেটা, সেটা কাজ করছে, আর ইনার্শিয়া কাজ করছে। আর এটার ক্ষেত্রে আমার তুমি হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর যেহেতু ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে এটা হচ্ছে ওখানে কাজ করছে। ঠিক আছে, এখন ফ্রি অসিলেশন কি হচ্ছে, গ্রাজুয়ালি
তোমার কমে যাচ্ছে কিসের জন্য? রেজিস্টিভ ফোর্সের জন্য, ড্যাম্পিং ফোর্সের জন্য। কিন্তু ফোর্স অসিলেশন যতক্ষণ পর্যন্ত তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো ততক্ষণ পর্যন্ত সেটা সাস্টেন করবে। ঠিক আছে, এই এরকম কয়েকটা উদাহরণ দেওয়া আছে, একটু এই এক্সাম্পল তোমার পার্থক্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে, অনেক সময় আসে ছোট কোশ্চেন হিসেবে। তো যেটা বলছিলাম, এখানে যে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে সেটাকে আমরা ধরেছি এই যে ক্যাপিটাল এফ অফ টি সমান এফ নট ই টু দি পাওয়ার আইপিটি। সো এখানে এই ই টু দি পাওয়ার আইপিটি এটা হচ্ছে ফেজ টার্ম, আর এফ নট হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা। সো এখানে পি হচ্ছে তার তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যেহেতু আমরা ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে যে টার্মটা আছে সেটাকে এখানে কনসিডার করতে হবে, সেটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এজন্য এখানে পি ধরা হয়েছে এখানে আলাদা করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে এই যে ইকুয়েশন যেটা দেখো, এই যে ডান পাশে একটা টার্ম এসেছে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা। এর আগে কি ছিল? এই ডান পাশের টার্মটা জিরো ছিল, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। সো বাকি যেটুকু ছিল বাম পাশের পার্ট, এটা ছিল তোমার ড্যাম্পড হারমোনিক অসিলেশনের পার্ট। সো এই এটার সাথে এখন অ্যাডিশনাল একটা পার্ট যোগ হলো, সেটা হচ্ছে এফ নট ই টু দি পাওয়ার আইপিটি, যেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স। এখন জাস্ট এখানে ইয়ে করা হয়েছে, এম দ্বারা ভাগ করা হয়েছে, করার পরে ইকুয়েশন 1 যেটা, সেখানে দেখো এই যে বি বাই এম, বি কি ছিল আমাদের? বি আমরা এর আগে দেখেছিলাম কি ড্যাম্পিং ফ্যাক্টর, তাই না? আমরা ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম। এখন এই বি বাই এম কে আমরা ধরে নিচ্ছি টুয়াইস ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। আর এ বাই এম আমরা ওখানে নোটেশনটা ছিল কে বাই এম। হ্যাঁ, এটা হচ্ছে এখানে লেখা হচ্ছে এ বাই এম, কে বাই এম ও লেখা যেত। সো এটা হচ্ছে আমার ওমেগা স্কয়ার। এই দুইটা জিনিস কিন্তু আমরা আগে থেকে জানি। সো এখন যেটা টার্ম এই যে এফ নট বাই এম, এটাকে আমরা বলছি স্মল এফ, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ড্রাইভিং ফোর্স পার ইউনিট ম্যাস। পার ইউনিট ম্যাসের জন্য তোমার ড্রাইভিং ফোর্সের অ্যামপ্লিটিউডটা হচ্ছে এফ। তাহলে এই যে ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে ফোর্স হারমোনিক মোশনে যেটা দুলছে সেটার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা দেখো যে সেকেন্ড অর্ডার ইকুয়েশন এবং ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ তোমার সেকেন্ড অর্ডার এবং এর উপরে পাওয়ার আছে কত? 1। এজন্য এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর ফোর্স ভাইব্রেশন। এখন আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনটার একটা সলিউশন দরকার, অর্থাৎ আমার এক্স এর মান বের করতে হবে। এই কারণে আমরা কি করব? আমরা প্রথমে একটা ট্রায়াল সলিউশন ধরে নিব। সো এর আগের দিন যে যা ধরেছিলাম আমি সেম জিনিসই ধরতে চাই, অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং দিয়ে আমি হচ্ছে ট্রায়াল সলিউশন ধরেছিলাম। আমরা এটা নানাভাবে করতে পারি। হ্যাঁ, যেমন আমরা শুধু সাইনের টার্ম ধরতে পারি, শুধু কোসাইনের টার্ম ধরতে পারি। আমরা এখানে করেছি হচ্ছে ট্রায়াল সলিউশন যেটা ধরেছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আইপিটি। সো ই এর মধ্যে কি কি আছে আমরা জানি, ই টু দি পাওয়ার আই এক্স সমান কি? cos x প্লাস i sin x, তাই না? তো sin x ও আছে, cos x ও আছে। সো আমরা এরকম একটা ট্রায়াল সলিউশন ধরে নিলাম। তাহলে এটার জন্য আমার কি লাগবে? এই ইকুয়েশনে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমার দরকার হবে। তাহলে যে ট্রায়াল সলিউশনটা ধরে নিলাম সেটাকে আমরা সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করব। এই জিনিস আমরা আগেও করেছি, দুইবারই করেছি। হ্যাঁ, ফ্রি অসিলেশনের জন্য করেছি, ড্যাম্পের জন্য করেছি। সো ফাইনালি ওই মানগুলো আমি এখন ইকুয়েশন 1 এ বসিয়েছি। বসানোর পরে আমরা যেটা পেলাম, এই যে অ্যামপ্লিটিউড এ সমান হচ্ছে এফ বাই ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস আই ইন্টু টুয়াইস ল্যামডা পি। এখানে একটা ইমাজিনারি টার্ম আছে। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এই জন্য আমরা ধরে নিব এই যে এখানে যে ডিনোমিনেটর আছে সেটার এই যে এই টার্মটুকু প্রথম অংশ, অর্থাৎ ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটাকে আমরা ধরেছি বি কস ফাই। আর পাশের যেটা ইমাজিনারি পার্টের অংশ ছিল এই যে টুয়াইস ল্যামডা পি, এটাকে আমরা ধরেছি হচ্ছে বি সাইন ফাই। তাহলে তোমার এখন যদি এই যে যে দুইটা ধরলাম এই দুইটাকে যদি আমরা স্কয়ার করি এবং অ্যাড করি তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাব। সো বি এর মানটা কত? বি সমান হচ্ছে স্কয়ার রুট অফ এই যে 4 ল্যামডা স্কয়ার পি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার। এবং এখান থেকে ফেজ টার্ম কিভাবে পাবো? এই দুইটাকে যদি ভাগ করা হয়, এই যে বি সাইন ফাই ডিভাইডেড বাই বি কস ফাই সমান হবে হচ্ছে টুয়াইস ল্যামডা পি বাই ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার। সো ওখান থেকে আমরা ফেজ টার্মটা পেয়ে গেলাম। তাহলে আমাদের হ্যাঁ, কেউ কিছু বলছো? কেউ কথা বললে? ম্যাম ওমেগার ভ্যালুটা কোত্থেকে আসলে এটা বুঝতে পারছি না। ওমেগার ভ্যালু কোথায়? এখানে আমরা ধরে নিলাম, এটা আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছি।
এটা আমরা ধরে নিয়েছি আচ্ছা ওমেগা স্কয়ার মাইনাস পি স্কয়ার সমান বি কস ফাই আর টুয়াইস ল্যামডা পি সমান হচ্ছে বি সাইন ফাই। এখন এই যে বি সেটার মান আমরা পেলাম এবং tan ফাই হচ্ছে এত। তাহলে ইকুয়েশন 3 তে যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি এই যে ইকুয়েশন 3 এটা ছিল, এই ইকুয়েশনে আমরা এখন মানটা বসাচ্ছি। এটা বসালে আমরা পাবো এরকম একটা ফর্ম। এটাই হচ্ছে তোমার এর মান। তাহলে আমার সলিউশন কোনটা ছিল? সলিউশন ছিল a ইনটু e টু দি পাওয়ার ipt। সো এর ভ্যালু আমরা পেয়ে গেছি আর এখানে থাকবে কি e টু দি পাওয়ার ipt। সো x সমান আমরা পাচ্ছি ফাইনালি ওই এর ভ্যালুটা বসালাম প্লাস e টু দি পাওয়ার ipt আর একটা এখানে একটা দেখো ফেস টার্ম ছিল e টু দি পাওয়ার মাইনাস i5। সো এই দুইটাকে i কমন নিয়েছি, কমন নিয়ে এটা লেখা হয়েছে pt মাইনাস 5। সো এটাই হচ্ছে তোমার যে সিম্পল হারমোনিক মোশনে তোমার ফোর্স যখন অ্যাপ্লাই করা হচ্ছে এক্সটার্নাল, তখন যে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে সিস্টেমটা, যে বডিটা যদি এই দোলনার ক্ষেত্রে কনসিডার করো কিংবা হচ্ছে যে কোনো সিস্টেম পেন্ডুলামের ক্ষেত্রে কনসিডার করো, যদি এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তাহলে সেটা কোন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। দেখো ফাইনাল যে ট্রায়াল সলিউশন যেটা ধরেছিলাম এবং ওটা ধরে যে ইকুয়েশনটা পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি ছিল ওই ফ্রিকোয়েন্সিতেই এটা দুলতে থাকবে, অসিলেট করতে থাকবে। ঠিক আছে, তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সিটা কি হবে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি হবে p বাই টুয়াইস পাই। সো যে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে সেটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে p বাই টুয়াইস পাই। এটা কি সেম অ্যাজ দ্যাট অফ দ্য ড্রাইভিং ফোর্স, তাই না? কিন্তু ফেজের কথা দেখো, আমরা এখানে আমাদের ফেজটা কি ছিল? ফোর্সের ক্ষেত্রে এই যে ইকুয়েশনটাতে ছিল e টু দি পাওয়ার ipt, আর এখানে দেখো আমরা ফাইনাল রেজাল্টেন্ট যেটা পেলাম এখানে একটা মাইনাস ফাই আছে, অর্থাৎ ফেজের ল্যাগ আছে। ঠিক আছে, একটা ল্যাগিং আছে, কতটুকু পরিমাণ? ফাই পরিমাণ ল্যাগিং আছে। রেজাল্টেন্ট যেটা পেলাম সেটা তোমার এক্সটার্নাল ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম তারটার সাথে একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, কিন্তু তাদের মধ্যে একটা ফেজ ল্যাগ কত আছে? ফাই পরিমাণে আছে। ঠিক আছে, এখন এই যে এইটুকু যে সলিউশন ধরে করলাম এটা আসলে কমপ্লিট সলিউশন না। কেন? তুমি যখন একটা নির্দিষ্ট সময় পর পর ফোর্সটা অ্যাপ্লাই করছো, তাই না? সো একবার ধাক্কা দিলে বাচ্চাটাকে, দেওয়ার পরে আর একবার ধাক্কা তো একটা নির্দিষ্ট ইন্টারভেল পরে দিচ্ছ। সো এর মাঝখানে কি হবে? সে এয়ার ফ্রিকশন তো আছে, তাই না? সো এই ড্যাম্পড হারমোনিক মোশনে সে অসিলেট করবে, তাই না? মানে একটু অ্যাম্পলিটিউড রিডিউস হবে, তারপরে তুমি আবার যখন ফোর্স অ্যাপ্লাই করবে তখন সে সর্বোচ্চ বিস্তারে আবার অসিলেট করতে থাকবে। তাহলে তোমাকে এখানে ড্যাম্পড হারমোনিক মোশনের যে টার্ম সেটাকেও কনসিডার করতে হবে এবং এটাকেও কনসিডার করতে হবে, অর্থাৎ ফাইনালি রেজাল্টেন্ট যেটা হবে এই দুইটার আসলে যোগফল। সো এটা আমরা একটা সলিউশন পেলাম। আর হচ্ছে ইয়েটা যেটা ড্যাম্পড হারমোনিক মোশনে সেটা আমরা আগের দিন করেছি, এই দুইটাকে যোগ করলে আমরা আসলে ফাইনাল ইকুয়েশনটা পাবো। এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে ইকুয়েশন 1 is an inhomogeneous differential equation। দেখো এই যে ইকুয়েশন 1 এ হোমোজিনিয়াস কখন হতো? যদি ডান পাশটা 0 হতো সেই ইকুয়েশনকে আমরা বলি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু এখানে যেহেতু তোমার ডান পাশে একটা অ্যাপ্লাইড যে ফোর্স আছে এক্সটার্নাল ফোর্স সেটা টার্ম আছে, এজন্য এটা একটা ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে? যে সাম অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন প্লাস এটাকে কনসিডার করে যে সলিউশনটা পেলাম, এই দুটার আসলে যোগফলটাই হবে হচ্ছে ফাইনালটা। ঠিক আছে, সো ওইটাকে এখন জাস্ট যোগ করে দিয়েছি। এটা আমরা ডিরাইভ করব না, এটা তোমাদের যদি মনে থেকে থাকে আমরা আন্ডারড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম এই যে সাইনোসয়েডাল টার্ম, তাই না? সাইনোসয়েডালি সে কি করছে? ভাইব্রেট করবে, কিন্তু এই যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি অর্থাৎ একটা ড্যাম্পিং ফ্যাক্টর থাকার জন্য তার অ্যামপ্লিটিউডটা রিডিউস করছে, তাই না? সো এই সলিউশন প্লাস আমরা এখন যেটা পেলাম এই দুইটার যোগফলই হচ্ছে তোমার ফাইনাল, তোমার হচ্ছে যখন ফোর্স ভাইব্রেশনে অসিলেট করছে সেটার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সো এখানে কি দেখা যাচ্ছে যে ওমেগা প্রাইম এটা হচ্ছে তোমার ড্যাম্পড অসিলেশন যখন হচ্ছে সেটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, পিটা হচ্ছে তোমার ফোর্স অসিলেশনে যে ভাইব্রেট করছে সেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো সেকেন্ড পার্ট যেটা এই যে রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি পি বাই টুয়াইস পাই। এবং এখানে হচ্ছে তোমার কেউ কথা বলছো? সাউন্ড আসছে এদিকে, কেউ কি কিছু জিজ্ঞেস করছো?
সো এখানে দেখো যে প্রথম পার্টটা আমরা আগেই দেখেছি যে অ্যামপ্লিটিউডটা ডিকে করছে এক্সপোনেনশিয়ালি, আর ওটাকে সাস্টেন করানোর জন্য আমরা এই পার্টটাকে কনসিডার করছি। সো ফাইনালি কি হবে, যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করা হবে ততক্ষণ এটা দুলতে থাকবে। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স কখন হবে? রেজোনেন্সটা কখন হবে বলো তো? এই যে বডিটাকে, হ্যাঁ বলো। তার মানে পোস্ট অসিলেশন হচ্ছে আন্ডার ড্যাম্পড মোশন। ফোর্স অসিলেশনটা আন্ডার ড্যাম্প মোশন না। তোমার যে কোনো রিয়েল টাইমে যদি তুমি ড্যাম্পিং ফ্যাক্টরটা কম থাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির চেয়ে, তখন কি হয়, আন্ডার ড্যাম্প মোশনে অসিলেট করে, তাই না? তো আমরা তিনটা কেস যেটা দেখেছিলাম তার মধ্যে একটা কেসের ক্ষেত্রে শুধু সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে, সেটা হচ্ছে আন্ডার ড্যাম্প কেস, কারণ সেখানে শুধু আমরা সাইনের ফাংশন পেয়েছিলাম মনে যদি থেকে থাকে। বাকি যদি যে দুইটা ছিল ক্রিটিক্যাল ড্যাম্প আর ওভার ড্যাম্প, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আমাদের সাইন বা কোসাইনের টার্ম ছিল না, অর্থাৎ সেটা সিম্পল হারমোনিক মোশনে দুল ছিল না। তো সেই কেসগুলো আমরা কনসিডার করছি না, আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে কন্ডিশন, ঠিক আছে, যেটার ক্ষেত্রে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির চেয়ে তোমার ড্যাম্পিং ফ্যাক্টর যেটা সেটা অনেক কম ছিল, সেই ক্ষেত্রে আমরা আন্ডার ড্যাম্প বলছি, এবং আন্ডার ড্যাম্প ওইটার ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশনে ছিল। সো সিম্পল হারমোনিক মোশনে যেটা থেমে যাচ্ছিল, এই থামাটাকে আমরা বাধা দিচ্ছি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে, ওটাকে সাস্টেন করাচ্ছি, ঠিক আছে, ওটা যাতে না থেমে যায়, আবার একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডে সে ইয়ে করে অসিলেট করতে থাকে, সেইটা করছি আমরা, সেই কাজটা এখন করছি। বোঝা গেছে? ওকে, তাহলে রেজোনেন্সটা কখন হবে? যখন তোমার এই যে ড্রাইভিং যে ফোর্স, এটার ফ্রিকোয়েন্সিটা এবং বডি যেটা হচ্ছে দুলবে বা অসিলেট করবে, সেটার যে ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে যাবে, তখন কি হবে, সর্বোচ্চ বিস্তারে সেটা দুলতে থাকবে। এই যে সর্বোচ্চ বিস্তারে দোলা, এটাই হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স, ঠিক আছে। সো এই রেজোনেন্স কন্ডিশনটা এখন আমরা বের করব যে কখন রেজোনেন্স হয়। সো এটার জন্য কি দরকার, আমাদের অ্যামপ্লিটিউড টার্ম দরকার, তাই না? কারণ বিস্তারটা যখন সর্বোচ্চ হবে তখনই কি হবে, রেজোনেন্স ঘটবে, ঠিক আছে। সো আমাদের যে ইকুয়েশনটা ছিল ফোর্সের জন্য, যে সলিউশনটা পেলাম, সেখানে এই যে এইটুকু পার্ট কি, তার অ্যামপ্লিটিউড, তাই না, এই যে এই অ্যামপ্লিটিউড, আর এইটুকু পার্ট তার ফেজ, তাই তো। সো অ্যামপ্লিটিউড পার্টটাকে এখন আমাদের কনসিডার করতে হবে যে অ্যামপ্লিটিউডের কোন কন্ডিশনের জন্য রেজোনেন্সটা হবে, সেটা আমরা দেখব। তাহলে এটা হচ্ছে আমার আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়েছি রেজোনেন্স অ্যামপ্লিটিউড যেটা, সেটাকে। তাহলে এখন এই অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে কখন? আমরা জানি যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি 0 হয় তখন আমরা যে কোনো একটা এক্সট্রিমাম পাই, তাই না? সো ম্যাক্সিমাম হবে যদি তুমি এই যে ওমেগা যেটা ছিল ড্রাইভিং ফোর্সের ক্ষেত্রে, সো ওইটার সাপেক্ষে যদি তুমি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েট করো এবং এটা সমান যদি 0 হয়, তখন আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে তোমার রেজোনেন্স কন্ডিশন, ঠিক আছে। সো এই যে নিচের যে ডিনোমিনেটর, এই টার্মটা যদি তোমার ইয়ে হয়, এটা যদি ডিফারেন্সিয়েশন করো এবং এটা যদি 0 হয়, সেটা হবে হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের অবস্থা, ঠিক আছে। এটার মিনিমাম ভ্যালুটা পাবো ওই সময়। তাহলে আমরা এখন জাস্ট এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করেছি উইথ রেসপেক্ট টু পি, করার পরে আমরা এই যে ইকুয়েশন 2 পেয়েছি, জাস্ট এখানে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করা এবং সাইড চেঞ্জ করে এই যে এই ইকুয়েশনটা এসেছে, পি স্কয়ার সমান হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস টুয়াইস ল্যামডা স্কয়ার। তাহলে এখন দেখো এটা তোমার ইয়ে হবে কখন, রেজোনেন্স হবে কখন, যখন এই যে ড্যাম্পিং ফ্যাক্টর কোথায় আছে, এই ল্যামডার মধ্যে আছে, তাই না? কারণ আমরা ধরেছিলাম বি বাই এম সমান হচ্ছে টুয়াইস ল্যামডা। সো এই পার্টটা যদি 0 হয়ে যায়, তখন কি হবে, পি স্কয়ার সমান ওমেগা স্কয়ার, অর্থাৎ পি সমান ওমেগা হবে, এবং ওই সময় কি হবে, রেজোনেন্সটা হবে, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকবে বা দুলতে থাকবে। সো এই রেজোনেন্স কন্ডিশন, এটাকে পি নট ধরেছি, এটা না ধরলেও হবে, এটা এমনি মনে হয় লেখা আছে। সো পি সমান কি, স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস টুয়াইস ল্যামডা স্কয়ার। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ড্রাইভিং যে ফোর্সটা ছিল সেটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে সাইক্লিক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা লিনিয়ার ফ্রিকোয়েন্সি কি হবে, জাস্ট এটাকে টুয়াইস বাই দ্বারা যদি আমরা ডিভাইড করি, সেটা আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এখন এই যে পি স্কয়ার যেটা, এই পি স্কয়ার ইকুয়েশন 2 থেকে
এই ইকুয়েশন 2 থেকে পি স্কয়ার ভ্যালুটা যদি এই ইকুয়েশন 1 এ বসাই তাহলে আমরা এই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব। সো এ ম্যাক্স সমান হবে হচ্ছে এফ বাই টুয়াইস ল্যামডা ইনটু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। তার মানে কি হচ্ছে, এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বা রেজোনেন্সটা কিসের উপর নির্ভর করছে? ড্যাম্পিং ফ্যাক্টরের উপর। সো ড্যাম্পিং ফ্যাক্টর যদি 0 হয় তাহলে রেজোনেন্সটা ম্যাক্সিমাম হবে। সো এখানে দেখো ডান পাশে দেখানো হয়েছে যে শার্পনেস অফ রেজোনেন্স, রেজোনেন্স যে ঘটবে সেটা শার্পনেসটা এখানে দেখানো হয়েছে। সো যখন ড্যাম্পিং ফ্যাক্টর কম, এই দেখো একদম প্রথম যে ডট দিয়ে যে যেটা দেখানো হয়েছে, ড্যাম্পিং ফ্যাক্টর যখন একদম থাকছে না, অর্থাৎ যখন 0, তখন কি হবে? তখন পি সমান ওমেগা হবে এবং ভ্যালুটা হবে এ ম্যাক্স সমান এফ বাই টুয়াইস ল্যামডা ইনটু, এখানে যেহেতু ড্যাম্পিং ফ্যাক্টর এটা চলে যাচ্ছে স্কয়ার রুট অফ পি স্কয়ার, তাহলে এখান থেকে পি আসবে। সো এটা হবে রেজোনেন্স কার্ভ এবং এটা সবচেয়ে শার্প হবে এবং কোথায় গিয়ে মিলবে? সেটা অসীমে গিয়ে মিলবে। ঠিক আছে, মানে এটা অনেক বেশি শার্প হবে। ঠিক আছে, কিন্তু একদম তো ড্যাম্পিং ফ্যাক্টরটা আমরা 0 করতে পারি না। সো অন্য কেসগুলো এখানে দেখানো হয়েছে। দেখো যে ড্যাম্পিং ফ্যাক্টর যখন স্মল, ভেরি স্মল, কত এখানে ভ্যালু দেওয়া আছে 0.2, সেই ক্ষেত্রে তোমার এই যে গ্রিন কালারের যে কার্ভ, অর্থাৎ তোমার পি ইজ ইকাল টু যখন ওমেগা, এই পয়েন্টে দেখো এটা হচ্ছে ব্লু ড্যাশ দেখানো হয়েছে এবং শার্পনেসটা বোঝানো হয়েছে এখানে, যে যখন তোমার মিডিয়াম ড্যাম্পিং হচ্ছে ল্যামডা সমান 0.5 হচ্ছে, তখন এই যে অরেঞ্জ কালারের যেটা দেখো, এটার শার্পনেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং যখন হেভি ড্যাম্পিং হচ্ছে অর্থাৎ ড্যাম্পিং ফ্যাক্টরটা 1, তখন দেখো এই যে এটা অনেকটাই ফ্ল্যাট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো রেজোনেন্সের শার্পনেসটা কিসের উপর নির্ভর করছে? যে ড্যাম্পিং যেটা আছে সেই ড্যাম্পিং এর ভ্যালুটার উপর নির্ভর করছে। সো ড্যাম্পিং এর ভ্যালু যত বেড়ে যাবে তত এটা কি হবে? কম শার্প হবে, অর্থাৎ ফ্ল্যাট হয়ে যাবে জিনিসটা। এবং এখানে একটা জিনিস দেখো যে পি ইজ ইকাল টু ওমেগা, এটা ডান পাশে বা বাম পাশে অ্যামপ্লিটিউড খুব শার্পলি ফল করছে। ঠিক আছে, সো এই পি ইজ ইকাল টু ওমেগা, এইখানেই হচ্ছে শার্পনেস সবচেয়ে বেশি, কারণ এখানেই তোমার কি হচ্ছে, পি ইজ ইকাল টু যখন ওমেগা, অর্থাৎ বডিটার যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর অ্যাপ্লাইড যে ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লাইড যে ফোর্স তার যে ফ্রিকোয়েন্সি, এই দুইটা ম্যাচ করে গেলে ওখানে সর্বোচ্চ বিস্তার হবে। সো অ্যামপ্লিটিউড হচ্ছে ওয়াই এক্সিসে। সো এখানে দেখো তোমার বিস্তারটা সর্বোচ্চ হচ্ছে যখন ড্যাম্পিং সবচেয়ে কম, 0 যখন, তখন ইনফিনিটিতে গিয়ে মিলবে। ঠিক আছে, এই যে এটা দেখো টাচ করেনি এই লাইনকে। তাহলে এটা হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স। এটা অনেক সময় ছোট কোশ্চেন আকারে আসে। হ্যাঁ, শার্পনেস অফ রেজোনেন্স কি? আচ্ছা, এই আমরা এতক্ষণ যা কথা বললাম, হ্যাঁ, এই যে ফোর্স হারমোনিক অসিলেশন নিয়ে, এটার আসলে অ্যাপ্লিকেশন কি? এটা নানা জায়গায় অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে, তোমরা খুব কমন জানো যে হচ্ছে যদি এই ঘটনাও তোমরা জানো বোধহয়, যে সৈন্যদল হচ্ছে তোমার একটা ব্রিজের উপর দিয়ে মার্চ করছিল। হ্যাঁ, তো মার্চিং এর সময় কি হয়, তারা একই সাথে স্টেপ ফেলে, তাই না? একই সাথে স্টেপ আপ করে, স্টেপ ডাউন করে, তাই না? তো তাহলে কি হচ্ছে, ওরা আসলে ইন ফেজে তোমার স্টেপ আপ স্টেপ ডাউন করে। তাহলে ওদের যে মানে ওদের এই ফোর্সের জন্য কি হচ্ছে, ব্রিজে মানে একটা এক্সটার্নাল ফোর্স পাচ্ছে, ব্রিজ এক্সটার্নাল ফোর্স পেয়ে অসিলেট করতে থাকছে। এখন যদি এরকম হয় যে ব্রিজের যে এই যে অসিলেশনের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এক্সটার্নাল ফোর্স যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ ওরা যে মার্চিং করছে, এটার ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তখন কি হবে? ব্রিজ ভেঙে যাবে, তাই না? এরকম একটা ঘটনা আগে ঘটেছিল। এই জন্য ব্রিজের উপর দিয়ে যদি কোনো ট্রুপসকে মার্চ করতে হয়, ওদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে? যাতে মানে কিছু সেনা আউট অফ ফেজে মার্চ করে, কিছু সেনা, মানে একজন যখন ধরো 10 জনের একটা গ্রুপ, সেখানে 5 জন যদি স্টেপ আপ করে, 5 জন স্টেপ ডাউন করবে ব্রিজটা ক্রস করার সময়। না হলে কি হবে, ব্রিজটাতে ইন ফেজে যদি করে, তাহলে ম্যাচ ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেলে ব্রিজটা কি হতে পারে, ভেঙে যেতে পারে। ঠিক আছে, এবং এরকম ঘটনা পূর্বে ঘটেছে বলে এটা কিন্তু ওদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোনো সাসপেনশন ব্রিজের উপর দিয়ে যদি ক্রস করার দরকার হয় তাদের, তখন যাতে যে স্টেপ আপ স্টেপ ডাউন এরকম মিলিয়ে, মানে একই রকম ভাবে যাতে তারা মার্চ না করে ব্রিজটা পার হওয়ার জন্য। আর এটা তো ধরো একটা কি বলবো, নেগেটিভ একটা অ্যাপ্লিকেশন। তারপরে আরো পজিটিভ অ্যাপ্লিকেশন আছে, যেমন তোমার এই যে আমাদের যে এমআরআই করা হয় না, আমাদের ডায়াগনোসিসের জন্য এমআরআই করা হয়, ম্যাগনেটিক রেজোনেন্স ওখানে ইউজ করা হয়। ঠিক আছে,
সো এখানে আমরা তোমার বিভিন্ন রোগ ডিটেকশনের ক্ষেত্রে এই রেজোনেন্স কন্ডিশনের ক্ষেত্রে ওই ইমেজ কিরকম আসে ওইটা দেখে ডাক্তাররা বুঝতে পারেন যে হচ্ছে সিগন্যালের মধ্যে কোনো ধরনের অ্যানোমেলি আছে কিনা, ওটা থেকে তারা ডিটেক্ট করতে পারে যে এই পেশেন্টের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে। আবার হচ্ছে আমরা যে রেডিও শুনি না, রেডিওকে কি করতে হয়, তুমি দেখবে যে হচ্ছে রেডিও আগেকার যেটা ছিল যে টিউন করতে হতো, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে আগেকার রেডিও গুলো ছিল, বা এখনো ধরো তোমার এফএম সিস্টেমের ক্ষেত্রে তোমার একটা থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে যখন যায় তখন আসলে তোমার ওই যে স্টেশন ব্রডকাস্টের যে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি থাকে ওটার সাথে যখন ম্যাচ করে, ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে টিউন করে করে যখন ম্যাচ করে তখন তুমি ক্লিয়ারলি সাউন্ড শুনতে পারবে বা প্রোগ্রামটা সুন্দর করে শুনতে পারবে। ঠিক আছে। সো এখানেও কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ফোর্স ভাইব্রেশন যেটা সেটাকে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে। আবার এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি মনে হয়, যে ওই যে বাচ্চা যে দোল দিচ্ছে, একটা প্যারেন্ট বা তাকে যে দোল দিচ্ছে সে যদি একটা নির্দিষ্ট সময় পর পর তাকে আবার হচ্ছে ধাক্কা দেয় তাহলে কি করতে থাকবে, সে মানে মজা করে খেলতে পারবে, তাই না, সুন্দর করে সে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে যতক্ষণ পর্যন্ত এই একটা নির্দিষ্ট সময় পর পর কেউ তাকে দোল দিচ্ছে তখন সে সুন্দর করে দুলতে থাকতে পারবে। ঠিক আছে। তো এইগুলা এই কনসেপ্টগুলো অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। হ্যাঁ, ফোর্স এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে আমরা নানা জায়গাতে এর অ্যাপ্লিকেশন করতে পারি। দেখো এখানে হচ্ছে একটা ডেভাস্টেটিং দেখানো হয়েছে, এটা হচ্ছে 1940-তে, এটা তোমার হচ্ছে ওয়াশিংটন স্টেটের টাকোমা ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজে কি হয়েছিল, এখানে আসলে ইয়ের জন্য ট্রুপের মার্চ করার জন্য না, এটা আসলে হেভি উইন্ড তোমার হচ্ছে পাস করছিল। হ্যাঁ, তখন কি হচ্ছিল, ওই যে হেভি উইন্ডের যে ফ্রিকোয়েন্সিটা ছিল ওই ফ্রিকোয়েন্সিতে যখন ধাক্কা দিচ্ছিল এই ব্রিজ অসিলেট করছিল অনেক জোরে জোরে, এবং যখন এই ব্রিজ যে অসিলেট করছিল এটার ফ্রিকোয়েন্সি আর উইন্ডের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে গেল, তখন দেখা গেছে যে এটা কলাপস করেছিল, ব্রিজটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, সো ওখানে আসলে রেজোনেন্স ঘটে ব্রিজটা কলাপস করেছিল। ঠিক আছে, এটা একটা রেজোনেন্সের উদাহরণ। আচ্ছা, ছোট্ট একটা জিনিস, কোয়ালিটি ফ্যাক্টর। হ্যাঁ, এটা একটু বলে রাখি, এটা তোমাদের প্রবলেমের জন্য লাগবে। ঠিক আছে, বইয়ে একটু ডিরাইভ করে দেওয়া আছে, ডেরিভেশনটা তোমাদের দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা জানলেই চলবে, কারণ প্রবলেমের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশনটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিটি ফ্যাক্টরে। সো কোয়ালিটি ফ্যাক্টর জিনিসটা কি, এটার আরেকটা নাম হচ্ছে ফিগার অফ মেরিট। হ্যাঁ, কোনো একটা হারমোনিক অসিলেটর, সেটার যে দুইটা রেসপন্সের রেশিও কি, একটা হচ্ছে তোমার ড্রাইভিং যে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলে তোমার, এটা হচ্ছে the response of the oscillator when driving frequency is equal to resonance frequency। এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না বলে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলতে হবে, অর্থাৎ রেজোনেন্স যেখানে হচ্ছে সেই কন্ডিশন, হ্যাঁ, ডিভাইডেড বাই দ্য যখন ড্রাইভিং ফোর্স 0 থাকে তখন যে কন্ডিশন, এই দুইটা রেশিও হচ্ছে তোমার কোয়ালিটি ফ্যাক্টর। অর্থাৎ তোমার যখন ফোর্স অ্যাপ্লাই না করা হচ্ছে তখন যে অবস্থা, আর হচ্ছে তোমার যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন যখন রেজোনেন্স হচ্ছে তখন যে অবস্থা, এই দুইটার রেশিওটাই হচ্ছে তোমার কোয়ালিটি ফ্যাক্টর। অর্থাৎ তোমার যে কোনো একটা অসিলেটরের কোয়ালিটি কতটুকু, মানে কত ভালো সে রেসপন্স করতে পারে, সেটা বের করা হয় এটা দিয়ে। এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কোনো ডাইমেনশন নাই এটা। সো এটার ক্ষেত্রে হ্যাঁ, দুটোর অনুপাতটা আবার একটু বলবেন? কি বলবো, কোন দুটোর অনুপাত কোয়ালিটি ফ্যাক্টর? আমি আর একটা একটু আগের লেকচারটাতে এটা অ্যাড করা হয়নি, ওটা থেকে বলি। দাঁড়াও একটুখানি ওয়েট করো, আমি একটু বের করি, এটাতে আমি ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে। ড্যাম্পড হারমোনিকের ক্ষেত্রেও আমরা যদি দেখি, নাকি আমি দেখিয়েছিলাম কি তোমাদেরকে, দেখো তো দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে ড্যাম্পড হারমোনিক অসিলেশনে? আগের দিন দেখিয়েছিলেন। ড্যাম্পড হারমোনিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো এই প্রত্যেকটা যে কোনো অসিলেটরের ক্ষেত্রে আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা বের করতে পারি। কোয়ালিটি ফ্যাক্টর কি, তোমার হচ্ছে ড্যাম্পিং তো আছে, ড্যাম্পিংটা তো আমরা মানে অ্যাভয়েড করতে পারি না। ঠিক আছে, সো যে কোনো হারমোনিক অসিলেটরে এনার্জি যতটুকু স্টোর হচ্ছে এবং এনার্জি পার
পার টাইম পিরিয়ডে কতটুকু লস হচ্ছে, এই দুইটার রেশিও হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, এনার্জি যতটুকু স্টোর হচ্ছে এবং এনার্জি পার পিরিয়ডে যতটুকু লস হচ্ছে, এই দুইটার অনুপাত হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর তোমার ড্যাম্পড হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে। তাহলে ফোর্স হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে কি হবে? ফোর্স অসিলেশনের ক্ষেত্রে ওই যে ফোর্স যে অ্যাপ্লাই করা হচ্ছে, হ্যাঁ, অ্যাপ্লাই করার ফলে তো এনার্জি স্টোর হচ্ছে, ঠিক আছে, ওইটা এবং ফোর্স যদি না থাকতো তাহলে যে এনার্জি লস হতো, এই দুইটার রেশিওটাই হচ্ছে তোমার কোয়ালিটি ফ্যাক্টরটা। সো তোমার জাস্ট ইকুয়েশনটা মনে রাখলে চলবে। যেমন আমি এখানে কি এই উদাহরণটা তোমাদের দেখিয়েছিলাম, কোয়ালিটি ফ্যাক্টর, তারপরে এই যে এই উদাহরণটা কি তোমাদের দেখিয়েছি? মনে পড়ছে না, করিয়েছিলাম কি, মনে আছে? একটা প্রবলেম কি দেখিয়েছিলাম? আচ্ছা যাই হোক, এখানে দেখে নিও যে কিউ সমান হচ্ছে ডাব্লিউ বাই টুয়াইস ল্যামডা যখন তোমার ড্যাম্পড হারমোনিক অসিলেশন হচ্ছে, অর্থাৎ নিচে কি হচ্ছে, ওই যে ড্যাম্পিং ফ্যাক্টর, অর্থাৎ ড্যাম্পিং ফ্যাক্টরের জন্যই তো এনার্জি লস হচ্ছে। পার পিরিয়ডে তোমার কতটুকু লস হচ্ছে সেটা হচ্ছে এই ড্যাম্পিং ফ্যাক্টরটা, এবং এনার্জি স্টোর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফাইনালি, এটা ফাইনাল ইকুয়েশন, আসলে এটা কয়েকটা স্টেপ করার পর এটা আসছে। সো এখান থেকে আসলে এই রেশিওটার যে এটা বলা যায় না, হ্যাঁ। সো এটা কয়েকটা স্টেপ করলে ফাইনালি ক্যান্সেল আউট হয়ে হচ্ছে এরকম একটা ইকুয়েশন আছে। সো তোমাদের যদি থাকে তোমরা একটু দেখে নিতে পারো, আগ্রহ থাকে জাস্ট গিয়াসউদ্দিনের বই একটুখানি দেখে নিবে, যে 3-4টা লাইন জাস্ট এখানে করে দেওয়া আছে। আমি যেহেতু এটা ডেরিভেশন করাবো না, শুধুমাত্র তোমার প্রবলেমের ক্ষেত্রে দরকার হবে, এই জন্য আমি শুধুমাত্র এই ফাইনাল যেটা হয় সেটাই লিখে দিয়েছি। একইভাবে তোমার ফোর্স অসিলেশনের ক্ষেত্রেও আছে। সো এখানে দেখো আমি দিয়েছি যে ড্যাম্পিং ফ্যাক্টরটা বের, এই যে কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হয় 3 নাম্বার যেটা। সো এখানে এইটা বের করার জন্য, প্রবলেমে যেহেতু থাকে, এটা বের করার জন্য ইকুয়েশনটা লাগে, জাস্ট ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখলে চলবে। আর কেউ যদি ইন্টারেস্টেড হও, ওখানে ডেরিভেশনটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। সো আমরা ফোর্স অসিলেশনের ক্ষেত্রেও এই একই জিনিস পাবো, হ্যাঁ, ওমেগা বাই টুয়াইস ল্যামডা, ঠিক আছে, একই জিনিস পাবো। এটা আসলে সরাসরি তোমার একটা স্টেপে হয় না, কয়েকটা স্টেপ হওয়ার পরে উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে ফাইনাল যেটা থাকে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এটা কিসের ক্ষেত্রে লাগবে? প্রবলেমের ক্ষেত্রে। সো একটা যে কোনো একটা ডিভাইস যদি তুমি বানাও যেটা হচ্ছে হারমোনিক অসিলেটর, সেই ক্ষেত্রে তার কোয়ালিটি ফ্যাক্টরই বলে দিবে যে হচ্ছে সেই যন্ত্রটা কতটুকু তোমার হচ্ছে ফিগার অফ মেরিট কতটুকু, অর্থাৎ কতটা ভালো। একটা তুলনা না, একটা দুইটা যদি তুলনা করো, যেটার কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে সেটা বুঝতে পারবে যে সেই অসিলেটরটা বেশি ভালো, ঠিক আছে, কারণ সে লসের তুলনায় তার এনার্জি স্টোরটা বেশি হচ্ছে, ঠিক আছে, কারণ এই দুইটার রেশিওটাই হচ্ছে তোমার কোয়ালিটি ফ্যাক্টর। এখানে আর কিছু মনে হয় নাই, এই পর্যন্তই। সো কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। যে প্রশ্ন করছিলে তুমি বুঝতে পেরেছো এখন? আমাকে কে যেন প্রশ্ন করলে, কোয়ালিটি ফ্যাক্টরটা বুঝতে পেরেছো? কোন যন্ত্রের কোয়ালিটিটা